জেআইবিটি গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের হাতে অফার বা বিলি বন্টন করার প্রোগ্রাম আস্তাবল বা স্বামীগন্ধ ময়দানে হয়ে গেছে। আমরা হয়তো অনেকেই জানি না, টোটাল 2400+ ক্যান্ডিডেটের নামে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 2400+ ক্যান্ডিডেট কিন্তু জয়েন করছে না। ম্যাক্সিমাম 2000 মতো ক্যান্ডিডেট জয়েন করছে। অফার দেওয়া বা অফার রেডি করা আছে, কিন্তু নেওয়ার মতো লুক পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র শিক্ষা দপ্তরই 15 থেকে 20 খানা অফার নেওয়ার মতো লুক নেই, বা 15 থেকে 20 খানা অফার পড়ে রয়েছে এখনও। এছাড়া অন্যান্য যদি দপ্তর দেখা হয়, তা তো প্রত্যেকটা দপ্তরে মিলিয়ে তাই 3 থেকে 400 হয়ে যাবে, অর্থাৎ 2400 থেকে ম্যাক্সিমাম 2000 জয়েন করবে। আমরা জেআইবিটি গ্রুপসির থেকেও দেখেছিলাম 1900+ ক্যান্ডিডেটকে চাকরির অফার বা চাকরির মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছিলো, কিন্তু অনেকেই টিপিসি বা মাধ্যমে বা টেটের মাধ্যমে পেয়ে গেছে, কিংবা অনেকে ত্রিপুরার বাইরে ক্যান্ডিডেটরা গ্রুপসিতে জয়েন করেনি। প্রায় 1500 মতো ভ্যাকেন্সি ফুলফিল হয়েছিল, 400 মতো ভ্যাকেন্সি গ্রুপসিতেও খালি পড়ে রয়েছে, এবং গ্রুপ ডিতেও সেই সংখ্যা 4 থেকে 500 ছাড়িয়ে যাবে। যদি ওয়েটিং লিস্টের ব্যবস্থা থাকতো তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না। আমরা দেখেছি বিভিন্ন ব্যাংকিং যে পরীক্ষা বা বিভিন্ন অন্য সেক্টরের পরীক্ষা ওয়েটিং লিস্টের ব্যবস্থা থাকে, কিন্তু আমরা হাইকোর্টেও দেখেছি ওয়েটিং লিস্টের ব্যবস্থা থাকে, কিন্তু আমরা টিপিএসসি বা জেআইবিটির মাধ্যমে সেই ওয়েটিং লিস্টের ব্যবস্থা থাকে না, যার জন্য প্রচুর সংখ্যক বেকারদের ভবিষ্যৎ নষ্টের দিকে চলে যাচ্ছে। তাছাড়া আরেকটি নিউজ যেটা উঠেছে, ফলাফলে অনিয়ম। আমরা বারবারই শুনছি মাননীয় মুখ্যমন্ত্রী সবটা বিধানসভা সবগুলা যে জনসভা হয় সেখানে সবসময় বলে দিচ্ছে সাংবাদিকদের যে স্বচ্ছতা মেনটেন করে চাকরি দেওয়া হয়েছে। ত্রিপুরা সরকার স্বচ্ছতার প্রতীক। আগের মতো সরকারের মতো মিছিল মিটিংয়ে যেতে হবে না চাকরি করতে হলে, পড়াশোনা করো, ভালোভাবে নিজেকে তৈরি করো, তাহলেই তোমরা চাকরি পেয়ে যাবে, পার্টির লাইনেও দৌড়াতে হবে না। কিন্তু বারবারই আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা নিউজ পেপারগুলোতে দেখে যাচ্ছি যে ফলাফলে কিছু অনিয়মের অভিযোগ উঠে এসেছে। তাহলে আদৌ কি ফলাফল অনিয়মে কি সত্যতা আছে, নাকি মাননীয় মুখ্যমন্ত্রীর যে ছবি তাকে কালিমালিপ্ত করতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বা পেপারগুলো উঠে পড়ে লেগেছে, তাও আমরা দেখে নেব। প্রথমত জেআইবিটি গ্রুপ ডিতে যে অফার নিচ্ছে না, যে প্রতিবেদনটা উঠে এসেছে সেটা আমরা এক নজরে দেখে নিচ্ছি। এখানে উঠে এসেছে অফার আছে, দপ্তরে নেওয়ার মতো লোক নেই। সত্যি খুবই দুঃখজনক ঘটনা। যদি ওয়েটিং লিস্ট থাকতো, যারা অফার নিচ্ছে না, এই অফারটি অন্যজনকে দেওয়া যেত। ডজনখানেক অফার শিক্ষা দপ্তরই পড়ে আছে। শুধুমাত্র শিক্ষা দপ্তর দুইটা পার্ট আছে, বুনিয়াদী শিক্ষা দপ্তর, মাধ্যমিক শিক্ষা দপ্তর। সেখানে ডজনখানের উপরে অফার পড়ে আছে, এখনও নেওয়ার মতো লোক নেই। আদৌ নেবে কিনা সে বিষয়ে বোঝা যাচ্ছে না। হয়তো লাস্ট ডেট যখন 25 তারিখ পের হয়ে যাবে, তখন যদি না নেই, সেই অফারগুলো তো বাদ হয়ে যাবে, তাহলে সেই শূন্যবোধগুলো এবলিস্ট হয়ে যাবে, সেই শূন্যবোধে নিয়োগও হবে না। যখন জেআইবিটি 2 আসবে তখন হয়তো এই শূন্যবোধগুলো আবার নেওয়া হবে। কিন্তু ওয়েটিং লিস্টের ব্যবস্থা থাকলে এখানে শিক্ষা দপ্তরেই আর একটা 15 থেকে 20 জন চাকরি পাওয়ার একটা ব্যবস্থা থাকতো, অন্যান্য দপ্তর তো আছেই। এরকম অনেকে আছে যারা অফার গ্রহণই করছে না, অফার জমা দেওয়া তো দূরের কথা, সেখানে অনেক শূন্যপদ খালি পড়ে আছে। অফার নিতে কেউ আসছে না শিক্ষা দপ্তরে। এমনই এক নজিরবিহীন তথ্য বেরিয়ে আছে। শিক্ষা ভবনের বুনিয়াদী দপ্তরে 125 খানা অফার ইস্যু করা হয়েছিল, মাধ্যমিক শিক্ষা দপ্তরে 461 খানা অফার ইস্যু করা হয়েছিল। জিআইবিটি গ্রুপটির অফারগুলি দেওয়ার জন্য স্বামীগন্ধ ময়দানে মেলার আয়োজন করা হয়েছিল। সেই মেলাতে অনেকেই অফার গ্রহণ করেছে, অনেকে পরবর্তী সময়ে অফার নেবে বা অফার নেওয়ার পরিকল্পনা নিয়েছে, কেউ কেউ অফার নিয়েছেন পরবর্তী সময়ে। কিন্তু নজিরবিহীন তথ্য যেটা বেরিয়ে আছে শিক্ষা দপ্তর থেকে, বুনিয়াদী শিক্ষা দপ্তরে 3 জন, মাধ্যমিক শিক্ষা দপ্তরে 11 জন গ্রুপ ডি চাকরি অফার চাইছেন না বা নিচ্ছে না। মোট 14 জন চাকরিতে অনীহা প্রকাশ করেছেন। সাধারণত চাকরি দিচ্ছে না সরকার, এমন অভিযোগ যখন বেকাররা করছে, ঠিক পাল্টা দপ্তর থেকে বলা হচ্ছে চাকরি নিচ্ছে না বা বেকাররা চাকরির অফার নিতে আসছে না। একদিকে বেকার বা চাকরি হতেছে ভাই বোনেরা বলছে সরকার চাকরি দিচ্ছে না, অন্যদিকে অনেকে চাকরি পেয়ে চাকরি নিচ্ছে না। একমাত্র একটাই রিজন, অনেকে হয়তো টিপিসির মাধ্যমে চাকরি পেয়ে গেছে, টেটের মাধ্যমে চাকরি পাবে, বা অনেকে টেটের মাধ্যমে অলরেডি চাকরি পেয়ে গেছে, বা অনেকে হয়তো ত্রিপুরার বাইরে থেকে এই বেতনে চাকরি করে সেখানে পোষাবে না। কিন্তু সবাই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন অন্যান্য যে যে স্টেপগুলো আছে সেগুলো করে নিয়েছে, কিন্তু শেষ পরিস্থিতিতে অফার গ্রহণ করছে না বা অফার জমা দিচ্ছে না। এরকম একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। 2400 জন ক্যান্ডিডেটের নামে অফার বা 2400 জন ক্যান্ডিডেটের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। এখানে অনেকেই ডকুমেন্ট ভেরিফিকেশন করেনি, কারণ অনেকেই চাকরিটা এখনো নিচ্ছে না, অনেকে ডকুমেন্ট ভেরিফিকেশন করে অফার নিচ্ছে না, কারণ অনেকে অন্যদিকে মুভ অন করে নিয়েছে। তো অর্থাৎ চতুর্দিকে যদি আমরা দেখি, ম্যাক্সিমাম 1900 থেকে 2000 ক্যান্ডিডেট অফার এবং জয়েনিং করবে, বাকি ক্যান্ডিডেটরা তো অফার জয়েনিং করবে না। অর্থাৎ এই শূন্যপদগুলো কিন্তু এবলিস্ট হয়ে যাবে। ভবিষ্যতে জেআইবিটি 2 মাধ্যমে যদি আমরা আশা করি যে 400 জন ক্যান্ডিডেট 500 জন ক্যান্ডিডেট আবার নিয়োগ করা হবে, সেগুলো কিন্তু ভুল। কারণ আগে এই শূন্যপদগুলো 2020 সালে ক্রিয়েট করা, তখন শূন্যপদ ক্রিয়েশন যেটা করা হয়েছিল, এটা 5 বছর নিয়োগ হয়নি,
মানে কি সেই শূন্যপদগুলো এবিলিস্ট হবে, নতুন করে আবার শূন্যপদ মন্ত্রিসভার মাধ্যমে সিদ্ধান্ত হবে, গৃহীত হবে, মানে আবার ডাকডোল পিটে আবার সিদ্ধান্ত, আবার চাকরি দিচ্ছি। যেমন শিক্ষা দপ্তরের প্রয়োজন নিয়োগ হয়নি, হঠাৎ করে একদিন মন্ত্রিসভার সিদ্ধান্ত, মন্ত্রিসভা বসবে যে বলবে শিক্ষা দপ্তরের প্রয়োজন গ্রুপ ডি স্টাফ নিয়োগ করা হবে। আদৌ কি এটা নতুন সিদ্ধান্ত? না, কিন্তু নতুন সিদ্ধান্ত কিন্তু নয়। এটা আগের যে ব্যাকলগ ভ্যাকেন্সিগুলি পড়ে আছে, 15 জন জয়েন করিনি, ওইগুলাকে আবার ঢালিয়ে সজিয়ে একদম সাংবাদিক সম্মেলন করে মন্ত্রিসভা এসে সিদ্ধান্ত জানাবে যে 15 জন নতুন করে গ্রুপ ডি স্টাফ শিক্ষা দপ্তরে নিয়োগ করা হবে। কিন্তু পুরানো যে নিয়োগগুলো হয়নি সে বিষয়ে কোনো কর্ণপাত নেই। ওয়েটিং লিস্ট তার মধ্যে একটা মাত্র ব্যবস্থা বা একটা মাত্র সলিউশন যেটা ছিল সেটা ওয়েটিং লিস্ট। সাধারণত চাকরি দিচ্ছে না সরকার, আবার এদিকে পাল্টা অফারও নিচ্ছে না। অন্যান্য দপ্তর সূত্র খবর, গ্রুপ ডি অফার পাবদের অনেকেই আছে যা চাকরিতে যুগজনযত নথিপত্র পূরণ করে অফার ডকুমেন্ট জমা দিইনি, নথিপত্র পূরণ করেছে কিন্তু অফার ডকুমেন্ট জমা দিইনি। ইতিমধ্যে শিক্ষা দপ্তর পোস্টিং অর্ডার ইস্যু করেছে, জয়েনিং লেটারও পাঠিয়েছে, 25 ফেব্রুয়ারি জয়েনিং। তবে অন্যান্য দপ্তর এখন জয়েনিং পোস্টিং দেয়নি বলে খবর। কিন্তু অফার পাবকদের অফার গ্রহণ না করলে কিংবা পোস্টিং নেওয়ার জন্য অফার ডকুমেন্ট জমা না দিলে তাদের ক্ষতি না হলে ক্ষতি হচ্ছে রাজ্যের বেকারদের, কারণ আরও শূন্যপদ তৈরি হলো, এমনটাই বক্তব্য আধিকারিকের। তাছাড়া জিআইবিটির মধ্যে বেতা তালিকা প্রকাশের জন্য অপেক্ষামন তালিকা প্রকাশের জোরালো দাবি ছিল, কিন্তু অপেক্ষামন তালিকা প্রকাশ করা হলো না, অর্থাৎ ওয়েটিং লিস্ট প্রকাশ করা হলো না। ওয়েটিং লিস্ট যদি প্রকাশ করা হতো আরও প্রচুর সংখ্যক বেকারদের জীবন বেঁচে যেত। এখন যারা চাকরি অফার ইস্যু করার পর চাকরিতে যোগ দিচ্ছে না তাদের কারণে শূন্যপদ তৈরি হচ্ছে। অপেক্ষামন তালিকা থাকলে সেখান থেকে চাকরি অফার দেওয়া যেত, তাতে যত পদে গ্রুপ ডি চাকরির বিজ্ঞপ্তি ছিল বা বিজ্ঞাপন ছিল সবগুলি পূরণ করা হতো। কিন্তু একাংশ বেকারদের তথা অফার পাবকদের বর্তমান সিদ্ধান্তে হতাশ অন্যান্য বেকাররা। এখন ধরো কেউ জিআইবিটি গ্রুপ ডিতে 62 ইউআর কাট অফ গিয়েছে, ইউআর যদি এখন যদি 100 জন জয়েন না করে তাহলে যে 62 পয়েন্ট সামথিং বা 61 পেত, তারা অপেক্ষামান ওয়েটিং লিস্ট থেকে তারা চাকরিটা পেত, তাহলে নতুন 100 বা 200 জন বেকারের ভাগ্য খুলে যেত। এবং এসসি এসটি ক্যাটাগরিতে সব মিলিয়ে যদি 400 জন বেকার হয় তাহলে 400 জন বেকার ওয়েটিং লিস্টে চাকরি পেত, 400 জন বেকারের জীবন বেঁচে যেত। এখন সেই যে যারা মানে চাকরি পায়নি বা যারা একদম অল্প নম্বরের জন্য চাকরি পায়নি তারা তো এখানে আটকে গেল না, তার জীবনটা তো এখানে একটা ধ্বংসের পথেই গিয়েছিল। ভবিষ্যতে আবার কবে জিআইবিতে পরীক্ষা হবে, নিজের বয়সটা থাকবে কিনা, এরপর আবার কম্পিটিশনে পেরে ওঠা যাবে কিনা, এতটুকু জায়গায় এগোতে পারবে কিনা, সেটাই সবচেয়ে বড় কোশ্চেন। অন্যান্য কিছু কিছু চাকরির যদি ওয়েটিং লিস্ট দেওয়া যায়, হাইকোর্টের চাকরি, ব্যাংকের চাকরি যদি ওয়েটিং লিস্ট দেওয়া যায়, তাহলে টিপিসি বা জিআরবিটি এরকম কি যে তারা ওয়েটিং লিস্ট দিতে পারবে না, ওয়েটিং লিস্ট দিতে তাদের সমস্যাটা কোথায় সেটা এখনও বুঝে উঠতে পারছে না সাধারণ শ্রেণীর চাকরি প্রত্যাশী ভাই বোনরা। এখন জিআইবিটি টুর মাধ্যমে সেম হবে। এখন হলো গিয়ে ধরে নাও যে গুডসিতে 1900 জনকে অফার দেওয়া হয়েছিল, 1500 জয়েন করেছে, 400 জন জয়েন করেনি। তাছাড়া 2400 মতো পোস্ট ছিল, সেখানে 500 জনের নামে মেরিট লিস্টই প্রকাশ হয়নি। তাহলে 2400 জনতে 1500 জন জয়েন বা কাজ করছে, তাহলে 900 পোস্ট সেখানে খালি পড়ে আছে। এখন জিআরবিটি গ্রুপ ডির ভিতরেও দেখলাম আমরা 500 মতো পোস্ট খালি থাকবে, মানে জিআরবিটি 1-এ টোটাল 2500 5000 পোস্টখানার থেকে এখানে 3500 পোস্টখানা ফিল আপ হবে, বাকি প্রায় 1500 মতো পোস্ট খালি পড়ে থাকবে। এই শূন্যপদগুলি আবার জিআইবিটি টুর মাধ্যমে নিয়োগ হবে। এখন ধরে নাও জিআইবিটি টুর মাধ্যমে 2000 ভ্যাকেন্সি আসলো, কিন্তু আদৌ কি জিআইবিটি টুতে 2000 ভ্যাকেন্সি এসেছে তো মাত্র 500, আর 1500 ভ্যাকেন্সি তো আগে। এবং গভর্নমেন্ট কেন অপেক্ষামান ওয়েটিং লিস্টের জন্য পজিটিভ ওয়েতে দেখাচ্ছে না, সেটা সবচেয়ে বড় রিজনটা হলো এখন যদি ওয়েটিং লিস্ট না দিত তাহলে জিআইবিটি 1-এর মাধ্যমে আরও 1 থেকে 1500 চাকরি পেত, তাহলে গভর্নমেন্টের কী লাভ হতো? লাভ কি হতে কিছু? গভর্নমেন্ট তো ঢালাও করে বিজ্ঞাপন করবে আমরা 5000 চাকরির জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি। এখন যেহেতু ওয়েটিং লিস্ট দেওয়া হয়নি, সরকার এখানে লাভটা কি দেখো, ওয়েটিং লিস্ট যেহেতু দেওয়া হয়নি তাহলে এখানে 1500 মতো পোস্ট খালি পড়ে থাকবে। এই 1500 পোস্ট জিআইবিটি টুর মাধ্যমে নিয়োগ হবে, তাহলে সরকারের কাছে আবার অ্যাডভার্টাইজমেন্টের একটা মানসিকতার সৃষ্টি হবে যে আমরা আবার 1500 লোক নিয়োগ করছি, কিন্তু আদৌ তো আগের পোস্টগুলি খালি পড়েছিল, সেগুলোই পূরণ করা হবে। তাই সরকারও এখানে ওয়েটিং লিস্টের দিকে এগোচ্ছে না। আপামর রাজ্যের বেকার চাকরি হতেছে ভাইবোনরা যারা সরকারকে প্রতিষ্ঠিত করেছে, সরকারকে গদির বা চেয়ারে বসিয়েছে, তারা অতি আগ্রহে ওয়েট করছিল জিআইবিটি টুর ওয়েটিং লিস্ট। টিপিসিও দেখো প্রচুর সংখ্যক শূন্যপদ খালি পড়ে আছে, সেখানে ওয়েটিং লিস্ট দেওয়ার ব্যবস্থা হয়নি। অর্থাৎ চতুর্দিকে যদি আমরা সেটা দেখি প্রচুর সংখ্যক শূন্যপদ খালি ধরে থাকছে শুধুমাত্র ওয়েটিং লিস্টের জন্য। আমরা জিআইবিটি গ্রুপসির মাধ্যমে অনেকেই চাকরি পেয়ে গেছে, অনেকেই টিপিএসসির মাধ্যমে যে চাকরি ছিল যে 500 থেকে 600 অফার বিলি করা হয়েছিল, জিআইবিটি 1-এর মাধ্যমে যে গ্রুপসি পোস্টে চাকরি পেয়েছিল তারা কিন্তু সেই গ্রুপসি চাকরি পোস্ট ছেড়ে দিয়ে টিপিএসসির মাধ্যমে জয়েন করেছে, অনেকে টেটের মাধ্যমে জয়েন করছে, তারা তো গ্রুপসি পোস্টগুলো খালি পড়ে থাকবে, এগুলো তো ওয়েটিং লিস্ট থেকে চাকরি পেয়ে যেত। সেম গ্রুপ ডিতেও সেম হবে, ভবিষ্যতে জিআইবিটি 2 আসলে সেম হবে, টিপিএসসি আসলে সেম হবে। অর্থাৎ একটা মাত্র কথা, ওয়েটিং লিস্ট যেটা একদম বৈধ, যেটা কোনো ম্যাক্সিমাম চাকরির ক্ষেত্রে সেটা থাকে, সেটা কেন দেওয়া হচ্ছে না? আমরা দেখেছি কলেজে যখন সিট থাকে 200খানা সিট ভর্তি হওয়া যাবে স্টুডেন্ট,
ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড ওয়েটিং লিস্ট থেকে টাইনে 200 জনকে জয়েন করানো বা 200 জনকে ভর্তি করানো। যদি ভর্তির ক্ষেত্রে এটা সমস্যা না থাকে, যদি ব্যাংকিংয়ের পরীক্ষার ক্ষেত্রে সেটা সমস্যা না থাকে, যদি সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় ওয়েটিং লিস্টের ব্যবস্থা থাকে সমস্যা না থাকে, যদি হাইকোর্টের ক্ষেত্রে ওয়েটিং লিস্টের ব্যবস্থা সমস্যা না থাকে, তাহলে জিআইবিটি মাধ্যমে কেন সমস্যা, সেটা সবচেয়ে বড় কোশ্চেন। আপার যাই কিছু হোক না কেন, রাজ্যের যে বেকার চাকরি হচ্ছে সে ভাই বোনদের তারই ক্ষতি হচ্ছে। আরেকটা যেটা অভিযোগ উঠে এসেছে, ব্যাংকে চাকরি ফলাফলে অনিয়ম ধরা পড়েছে। রাজ্য সরকার পরিচালিত যে কোঅপারেটিভ ব্যাংকের চাকরি পরীক্ষা লোক নিয়োগ পরীক্ষা হয়েছিল, সেখানে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠে এসেছে। না মানা হচ্ছে না রোস্টার। 2 বছর আগে চাকরি বিজ্ঞাপন দিয়েও 2 বছর দীর্ঘ প্রক্রিয়ায় পর্বতের মুশিক প্রসব করেছে বলে খবর। ভুলভ্রান্তি নিয়ে প্রকাশ করা হয়েছে পরীক্ষার রেজাল্ট উত্তীর্ণ তালিকা। এই ভুল কি ইচ্ছাকৃত নাকি গুঞ্জন রয়েছে? বেকার যুবক-যুবতীরা দেখছে তার চাকরি নিয়ে রসিকতা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, চাকরিতে অনিয়ম কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আর কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা নিয়ে নতুন কোনো গল্প নয়। ত্রিপুরার চাকরি পড়তে সে ভাই বোনদের আসামিকে পরীক্ষা দিতে হয়েছে। প্রসঙ্গত 2023 সালে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের শূন্যপদ নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়ে এই বিজ্ঞাপন গ্রহণ করার পর অনলাইনে দীর্ঘ প্রতীক্ষা হয়ে ব্যাংকের ওয়েবসাইটে সহকারী ম্যানেজার পদে পরীক্ষার ফলাফল দেওয়া হয়। তাছাড়া এমটিএস বা ক্লারিক্যাল পদে পরীক্ষার ফলাফল হয়। তাকে দেখে গিয়েছে পুরো রেজাল্ট ভুলভ্রান্তি রয়ে গেছে, ফলাফল সবটাই সন্দেহজনক। বর্তমান সরকারের চাকরিতে সংরক্ষণের যে নিয়মাবলী দিয়েছে তা মানা হয়নি এই ফলাফলের বিজ্ঞপ্তিতে। 2023 সালে অক্টোবর নেওয়া অনলাইন পরীক্ষার শূন্যপদের যে তালিকা দেওয়া হয়েছিল, তাতে শূন্যপদের মোট সংখ্যা ছিল 50। তার মধ্যে তফসিল উপজাতির জন্য ছিল 15, তফসিলি জাতিভুক্ত ছিল 9, সাধারণ ক্যাটাগরির জন্য 26, ঘোষিত পদ থেকে বিশেষভাবে সক্ষমের জন্য ছিল 4, প্রাক্তন শ্রেণীকের জন্য বা এক্সপার্টের জন্য ছিল 2। এখানে মহিলাদের জন্য 33% সংরক্ষণ ছিল, কিন্তু দেখা গেছে 21 ফেব্রুয়ারি ওয়েবসাইটে যে ফলাফল ঘোষণা করা হয়েছিল তাতে 6 জন পুরুষ লোক চাকরি পেয়েছে। তফসিল উপজাতির মধ্যে 15 জন ঠিক রাখা হয়েছে, বা এখানে মানে সাধারণ ক্যাটাগরিতে মেন ক্যাটাগরিতে মাত্র 6 জন সিলেক্ট হয়েছে। এখানে মহিলা ক্যাটাগরিতে 17 জনকে সিলেক্ট করা হয়েছে। তাই সবাই অভিযোগ তুলছে যে 33% যদি সংরক্ষণ থাকে তাহলে মহিলা 17 জন চাকরি পাবে, পুরুষ লোক মাত্র 6 জন কীভাবে চাকরি পাবে? 33% সংরক্ষণ নিতে মানেনি, এটা সবচেয়ে বড় অভিযোগ উঠে এসেছে। এটা অভিযোগ, কিন্তু আমরা যদি এটার ভিতরে ঢুকি, ডিপলি যদি দেখি বা ভিতরে যদি দিয়ে সংরক্ষণ নীতিটা ভালোভাবে যাচাই করি, এটা কিন্তু অভিযোগটা পুরোপুরি ভুল। এখানে অনিয়মের কিন্তু কোনো বাসা নেই। কেন অনিয়মের বাসা নেই? কারণ সংরক্ষণ পদ্ধতিটা এইভাবে চালু করেছে। হরাইজন্টাল পদ্ধতিতে সংরক্ষণ নীতির পদ্ধতিটা কি? এখানে 100টা সিট আছে, 33% ওমেন রিজার্ভেশন, তাহলে 100 থেকে 33% ওমেনকে দিয়ে দিতে হবে। তাহলে আর কয়টা থাকবে? 66টা। 66টা শুধু কিন্তু পুরুষ প্রার্থীদের জন্য নয়, ওই 66তে কম্পিটিশন করে কিন্তু মহিলা পুরুষ উভয়ই চাকরি পেতে পারবে। তাহলে 66টা পোস্টের ভিতরে ধরো 37টা ছেলেরা পেয়ে গেল, 30টা ওমেন পেয়ে গেল। তাহলে এখানে 66টা ভিতরে 30টা ওমেন পেলো, সেদিকে 33টা সংরক্ষণে 33টা ওমেন পেলো। তাহলে 30 আর আগের 33 তুলে, তাহলে 63টা সিট ওমেন পেলো, 37টা পেলো মেন। এটা কি অনিয়ম হলো? অনিয়ম তো হলো না। সংরক্ষণ পদ্ধতিটাই এরকম। এখানে 100টা পোস্টের ভিতরে 33% মহিলা পাবে, 67% পুরুষ পাবে না। পুরুষের জন্য কিন্তু কোনো সংরক্ষণ নেই। ওই 67খানা পোস্টে পুরুষও পাবে, মহিলাও পাবে। অনেকটা কীরকম জানো? ইউআর ক্যাটাগরিতে কী হয়? ইউআর ক্যাটাগরিতে শুধু কি ইউআর বা জেনারেল ক্যান্ডিডেটরা চাকরি পায়? এসসি এসটিরাও তো ইউআর ক্যাটাগরিতে চাকরি পায়। এটা সেই রকম। ওমেনরা 33% রিজার্ভেশন অনুযায়ী চাকরি পাবে, 33% তারা পাবেই, এটাতে অন্যটা কেউ পাওয়ার কোনো চান্স নেই। আর 67% যে রয়ে গেছে সেখানে কেউ কিন্তু তারা কম্পিটিশন করে চাকরি পেতে পারে। এটাই সংরক্ষণ নীতির নিয়ম। এটাই সেই সংরক্ষিতের নিয়মেই পুরুষ ক্যান্ডিডেটরা থেকে মহিলা ক্যান্ডিডেটরা বেশি চাকরি পেয়েছে। সেটা কোনো অনিয়মের নেই, সেটা হাইকোর্টের দরজা টনকনও কিছু হবে না। সংরক্ষণ নীতিটা সেইভাবেই প্রযোজ্য, অল ইন্ডিয়া লেভেল সেইভাবেই সংরক্ষণ নীতি প্রযোজ্য। যাই হোক, ওমেন যারা 33 জন সংরক্ষণ প্রযোজ্য চাকরি পেয়েছে তারা একটা ভালো ক্যাটাগরিতে চাকরি পেয়েছে। আর যারা মানে কম্পিটিশন করে, পুরুষদের সাথে কম্পিটিশন করে এই জায়গাতে এসেছে, তাদেরও অনেকটা সেলুট জানায়, তারাও কম্পিটিশন করে এই চাকরিটা পেয়েছে। ত্রিপুরা সরকার নিয়ম অনুযায়ী চাকরি পেয়েছে, সংরক্ষণ নীতি অনুযায়ী চাকরি পেয়েছে, শুধু বেনিয়ম বা অনিয়মের কোনো গল্প নেই। মানে মুখ্যমন্ত্রী যেটা বলছে স্বচ্ছতার মাধ্যমে চাকরি হচ্ছে, স্বচ্ছতার মধ্যে চাকরিটা একদম হচ্ছে, সেটা আমরা গর্বের সাথে বলতে পারি। তবে যদি ওয়েটিং লিস্টের ব্যবস্থাটা থাকতো তাহলে জিআইবিটির মাধ্যমে বা টিপিসির মাধ্যমে আরও বেশি সংখ্যক ক্যান্ডিডেটের চাকরি হতো। সেটা খুব দুর্ভাগ্য বিষয়। ত্রিপুরার মতো ছোট্ট একটা স্টেটে যেখানে এই সরকারি চাকরি বাদে অন্য অন্য প্রাইভেট সেক্টরে চাকরি নেই বললেই চলে, সেখানে যদি ওয়েটিং লিস্টের ব্যবস্থা থাকতো বা ওয়েটিং লিস্টের ব্যবস্থা করা যেত তাহলে আর বেশি সংখ্যক ক্যান্ডিডেট চাকরি পেত। ত্রিপুরা সরকারের শূন্যপদগুলো আছে সেগুলো পূরণ করার সোজা হতো। অর্থাৎ বেকাররা এখানে খুশি, বেকাররা যেখানে মানে আনন্দিত হতো, সেখানে সরকারের কেন অনীহা, সরকারের ভাবমুক্তিতে কেন অনীহা, সেটা
মানে পারা যাচ্ছে না। যাই হোক, যা হওয়ার তো হয়ে গেছে। ভবিষ্যতে জেবিটি 2 বা টিপিএসসির মধ্যে চাকরি আসলে আমরা জোরদার একটা দাবি রাখবো বা রিকোয়েস্ট করবো সরকারের কাছে যে ওয়েটিং লিস্টের ব্যবস্থা যাতে অ্যাটলিস্ট থাকে। ওয়েটিং লিস্ট থাকলে আমাদের ত্রিপুরার বেকার চাকরি হতেছে ভাই বোনরা, তাদের খুবই কল্যাণ হতো। আরেকটা সবচেয়ে ভালো বিষয় কি, জেবিটি 2 মাধ্যমে যখন চাকরি আসবে বা টিপিএসসির মাধ্যমে যখন চাকরি আসবে ভবিষ্যতে, তখন কিন্তু আর বাইরে ক্যান্ডিডেটটা চাকরি পারবে না। যেরকম গুস্তিতে চাকরি পেয়েছে মালদা, ওয়েস্ট বেঙ্গল থেকে, আসাম থেকে চাকরি পেয়েছে, গ্রুপ ডির ক্ষেত্রে এরকম চাকরি পেয়েছে বাইরে থেকে, তখন কিন্তু আর বাইরে থেকে কেউ চাকরি পারবে না। অর্থাৎ তখন ত্রিপুরা ক্যান্ডিডেটটাই কিন্তু ত্রিপুরার চাকরিগুলো পাবে, বাইরের ক্যান্ডিডেটটা আসে সেই চাকরিগুলো আর নিতে পারবে না। এটা একটা পজিটিভ আছে। তার পাশাপাশি যদি ওয়েটিং লিস্টের ব্যবস্থা থাকতো আরেকটা পজিটিভ আসতো, তাহলে সত্যি ত্রিপুরার বেকাররা একদম মানে সরকারকে মাথায় তুলে রাখতো এবং সরকারের গুণগান সবসময় গিয়ে যেত এবং সঠিক সময় যদি সব চাকরি প্রসেসগুলি কমপ্লিট করতে পারতো। দেখা যাক কী হয়। আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন একটা জায়গাতে বসবাস করছি যেখানে বেকারদের চাহিদা পূরণে সরকার কোনো পজিটিভ থিঙ্কিং নিচ্ছে না। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।